কলরবের কাছে পুরো ব্যাপারটাই একটা ধাঁধার মতো মনে হচ্ছিল। নিজানার আচমকা ঝড়ের বেগ ঘর ছেড়ে যাওয়াটা সে স্রেফ অভিমান বলে ধরে নিয়েছিল, কিন্তু পরিস্থিতি যে এত দ্রুত পাল্টে যাবে তা তার কল্পনার অতীত ছিল। হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে কুহু প্রায় দৌড়ে এসে ওর পথ আগলে দাঁড়ালো। উৎকণ্ঠার রাগে কুহুর কণ্ঠস্বর কাঁপছে। চিৎকার করে জিজ্ঞেস করলো, নিজানার সাথে তুমি ঠিক কী করেছো বলো তো? কলরব কিংকর্তব্য বিমূঢ় হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, ও কোথায়? মেয়েটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কুহু সরল না, বরং কড়া গলায় বলল, তুমি আগে বলো ওর সাথে কি এমন করেছো যে রাতের বেলা ও বাড়ি থেকে একা বেরিয়ে গেল? কলরব যেন আকাশ থেকে পড়ল। অবিশ্বাস্য গলায় সে বলল, বেরিয়ে গেছে মানে? এই রাতে কোথায় যাবে ও? আর আমি কিছুই করিনি। বলছি তো ওর মাথা ঠিক নেই। কুহুর মেজাজ সপ্তমে ছড়ল। সে স্পষ্ট বুঝতে পারছিল কলরব কিছু একটা লুকোচ্ছে। নয়তো নিজানার মতো মেয়ে কখনোই বিনা কারণে এভাবে গজ ছাড়তে পারে না। জাজালো গলায় বলল, দাঁড়াও, আমি আব্বুকে ডাকছি। যা বলার ওনার সামনেই বলো। কলরব কিছু বলে তাকে আটকানোর আগেই কুহু এক প্রকার দৌড়ে চলে গেল। কলরব এবার সত্যিকার অর্থে দিশেহারা বোধ করল। সব কিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। নিজানার উপর তার প্রচণ্ড রাগ হতে লাগলো। একই সাথে নিজের উপরও একরাশ বিরক্তি জমা হলো। এই অসময়ে মেয়েটার পালানোর কী দরকার ছিল? কিন্তু এত রাতে গেলেও বা কীভাবে? কলরব সদর দরজার দিকে পা বাড়াতে সেখানে আরশাদ তালুকদার এসে হাজির হলেন, সাথে অলেখা আর কাব্য। কাব্য অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কলরব, এসব কি শুনছে? নিজানা নাকি বাড়ি থেকে চলে গেছে? কি হয়েছে বলতো? কলরব মাথা নিচু করে বিড়বিড় করলো, সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে আমাদের মধ্যে। আরশাদ তালুকদার গর্জে উঠলেন, বললেন, সামান্য কথা কাটাকাটি? এই মেয়ে মাঝরাতে স্রেফ সামান্য ঝগড়ার জন্য বাড়ি থেকে একা বেরিয়ে গেল? সিরিয়াসলি কলরব, তুমি কি আমাদের অবুঝ পেয়েছ? তুমি কি? কাব্য অস্থির হয়ে বলে উঠল, তোর কি কাণ্ডজ্ঞানের এতই অভাব কলরব? তুই এখনো এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? ওকে আটকানোর চেষ্টা করিসনি? এই মাঝরাতে একটা মেয়ে কোথায় যাবে, কীভাবে যাবে? এতটুকু চিন্তা করার মতো গিলুও কি তোর মাথায় নেই? কলরবের ধৈর্য এবার ভাত ভাঙল। সে তপ্তস্বরে ফাল্টা জবাব দিল, না নেই। আমি কি ওকে যেতে বলেছি? ও নিজেই একগাদা আজে বাজে কথা বলে ঝগড়া বাঁধালো, আবার নিজেও অভিমান করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি কেন ওর পায়ে পড়তে যাব বলতে পারিস? ছেলের মুখে এমন দায়িত্ব জ্ঞানহীন কথা শুনে আরশাদ তালুকদার খুবই পেটে পড়লেন। তিনি রাগে গজগজ করতে করতে কলরবের দিকে তেড়ে আসতে কাব্য মাঝপথে বাধা দিয়ে দাঁড়ালো। শান্ত করার সুরে বলল, শান্ত হও ছাত্র, আমি দেখছি ও কোথায় যেতে পারে। এত রাতে বেশি দূর যাওয়ার কথা নয়, আমি এখনই খোঁজ নিচ্ছি। কাব্য দ্রুত পায়ে বাইরের দিকে বেরিয়ে গেল। আরশাদ তালুকদার দীর্ঘশ্বাস ফেলে দপ করে সোফায় বসে পড়লেন। কলরব তখনও একগুঁয়ে ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। অলেখা ছেলের কাছে এগিয়ে এসে খুব নিচু স্বরে শুধালেন, কি করছিস তুই এসব? এর আগেও তো তোদের মধ্যে কত অশান্তি হয়েছে। কই, নিজানা তো কোনোদিন এমন কাণ্ড করেনি। সত্যি করে বলতো, আসলে কি হয়েছে? কলরব অসহায় চোখে মায়ের দিকে তাকালো। ইরার ফোন কল আর সেই পুরনো সম্পর্কে টানাপোড়েনের কথা এই মুহূর্তে ফাঁস হলে যে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা সে খুব ভালো করেই জানে। তাই কথা গোপন করে বলল, সামান্য কথা কাটাকাটি আম্মু। তুমি তো জানোই ওই সব কিছু একটু বেশিই বোঝে। স্রেফ আমার ওপর রাগ দেখিয়ে বেরিয়ে গেছে, তেমন কিছু না। ছেলের মুখের শব্দগুলো শোনা মাত্র আরশাদ তালুকদার বিদ্যুৎ বেগে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, তেমন কিছু না, তাই না? কলরব শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়ল। তিনি ধীর পায়ে এগিয়ে এসে বললেন, কেমন কিছু হয়েছে সেটা জানার আর কোনো প্রয়োজন আমি বোধ করছি না। বলেই তিনি হুট করে কলরবের একটা হাত শক্ত করে চেপে ধরলেন। কলরব কিছু বুঝে ওঠার আগেই আরশাদ তালুকদার তাকে এক প্রকার টেনে হিঁচড়ে সদর দরজার কাছে নিয়ে এলেন। অলেখা বাধা দেওয়ার সুযোগটুকুও পেলেন না। তিনি সজোরে ধাক্কা দিয়ে কলরবকে বাড়ির বাইরে বের করে দিলেন। অন্ধকার বারান্দায় কোনো মতে নিজেকে সামনে নিল কলরব। যখন অবিশ্বাস্য চোখে তাকালো, তখন আরশাদ তালুকদার গর্জে উঠে বললেন, অনেক সহ্য করেছি তোমাকে,
তোমার উপর রাগ করে বউ ঘরে ঘর ছেড়েছে। এখন স্বামী হিসাবে তোমার দায়িত্ব তাকে যেভাবে হোক ফিরিয়ে আনা। আর শোনো, নিজানাকে ছাড়া এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। যতদিন সে বাইরে থাকবে ততদিন তোমাকে এই বাইরেই রাত কাটাতে হবে। যাও। কলরব দম্বার পাত্র নেই, জেদ দেখিয়ে আরশাদ তালুকদারের মুখের উপর বলে দিল, ঠিক আছে, ফিরবো না তোমার বাড়িতে। প্রয়োজনে সারা জীবন বাইরে কাটাবো, তাও ওই গিরগিটিয়ার নাটকবাজ মেয়েটাকে ফিরিয়ে আনতে আমি কোথাও যাব না। অলেখার চোখ রাঙিয়ে ছেলেকে ধমক দিলেন, মুখ সামলা কলরব, আর একটা বাজে কথাও যেন না শুনি। এখনই গিয়ে দেখ মেয়েটা কোথায়, ওকে সাথে নিয়েই কিন্তু ফিরবে। কলরব আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার মাথায় তখন একটাই জেদ, সে আর ফিরবে না। কিন্তু রাস্তায় নামার পর ওর মনে পড়ল, উত্তেজনার মাথায় গাড়ির চাবিটাই তো সাথে আনেনি। এখন এই মাঝরাতে কোথায় যাবে সে? বা হাতে ফোনটা ফেলো, বার কয়েক শান্ত সবাইকে কল দিয়েও ফেলো না। মেজাজ আরও খারাপ হলো ওর। সবাইকে একসাথে মরতে হলো। রাস্তা তখন একদম শুনশান। এখন ক্লাবে হেঁটে গেলেও অনেকটা পথ, হাঁটতেও ইচ্ছা করছে না ওর। ল্যাম্পপোস্টের নিচে একটা কুকুর জিমেছিল। কলরব নিজের একটা সঙ্গী পেল। এগিয়ে গিয়ে কুকুরটার ফাঁসে বসলো, ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, কিরে, তোরও কি কেউ নেই? আমার মতো এতিম তুই? দেখ, আজ থেকে আমিও তোর দলে। নিজের বাপ কথায় কথায় বাড়ি থেকে বের করে দেয়। ঠিক করেছি, আর ফিরবো না ওই বাড়িতে। কিন্তু মুশকিল হলো, তুই না হয় রাস্তায় শুয়ে রাত কাটাতে পারিস, আমি তো আর পারবো না। কিরে, কিছু একটা তো বল। কখন থেকে আমি একাই বকবক করছি। কুকুরটা কোনো সাড়া দিল না। কলরব আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জীবন তো না যেন ফুটবল, যেদিকে যাই সেদিকেই লাথি খাই। অসহ্য লাগছে সব। আমি অকারণে সব কিছুতে কেন ফেসে যাই? কুকুরটা হঠাৎ বসা থেকে উঠে পড়ল, আর মোড়া ভেঙে কলরবের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। কলরব অবাক হয়ে বলে উঠল, কিরে, তুইও কি মেয়ে নাকি? স্রেফ একটু ছুঁয়েছি বলে অমনি দূরে গিয়ে দাঁড়ালি? শালা, আমি কি এতটাই খারাপ? একটা কুকুর পর্যন্ত আমাকে ইগনোর করছে। এই যে শোন, আমি কলরব তালুকদার। আমাকে ইগনোর করছিস? সিরিয়াসলি? আচমকা এক তীব্র আলোর জলকানি কলরবের চোখে পড়তে এসে মুখ তুলে তাকালো। একটি বাইক ঠিক ওর সামনে এসে থামলো। চালক মাথা থেকে হেলমেটটি সরালো। কলরব বিস্ময়ে দেখল সেটি আর কেউ নয়, কায়েব। আর যে বাইকটি নিয়ে এসেছে সেই বাইকটা ও তারই। কায়েব কোনো বাক্য ব্যয় করল না। বাইক থেকে নেমে চাবিটা কলরবের হাতের তালুতে গুঁজে দিল। কলরব মুহূর্তকাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কায়েব পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতে কলরব দৌড়ে গিয়ে ওর পথ আটকে দাঁড়ালো। একজোড়া ব্রু নাচিয়ে কৌতূহল মেশানো গলায় জিজ্ঞেস করলো, কী ব্যাপার বলতো? হঠাৎ এই দয়া? কায়েব বিরক্তি নিয়ে শীতল কণ্ঠে জবাব দিল, কোনো ব্যাপার নেই, রাস্তা ছাড়। সে আবারও ফাঁস কাটিয়ে যেতে চাইল, কিন্তু কলরব নাছোড়বান্দা। সে দ্বিতীয়বার পথ আটকে দাঁড়ালো। হুট করে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির ধমক যেন আর থামতেই চায় না। হাসতে হাসতে তার শরীর ভেঙে পড়ার উপক্রম। কায়েব কুঞ্চিত ভ্রু আর দ্বিগুণ বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। কর্কশ স্বরে বলল, তোর কি মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে? সর সামনে থেকে। কলরব হাসি থামিয়ে বলল, না সরলে কি করবি? আর তুই তো এমনি এমনি আসিস নি, এসেছিস কেন সেটা বলবি না? কায়েব দাঁতের দাঁত চেপে বলল, স্রেফ দয়া দেখাতে এসেছিলাম। তুই ভালোই ভালোই সর। আমি আমি সরালে কিন্তু বিষয়টা মোটেও সুখকর হবে না। পারলে সরিয়ে দেখ। কলরবের কথা শেষ হতে না হতে কায়েবের শক্ত মুঠো সরাসরি আছড়ে পড়ল কলরবের গাল বরাবর। কলরব স্থির থাকতে পারল না। টাল সামলাতে নিয়ে এসে পাল্টা এক জোরালো ঘুষি বসালো কায়েবের মুখে। মুহূর্তের মধ্যে রাতে সে নিস্তব্ধ রাস্তা দুই ভাই বা বন্ধুর রণক্ষেত্র পরিণত হলো। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর দুজনেই ক্লান্তই হাঁপাতে হাঁপাতে রাস্তার পিচের ওপর এলিয়ে পড়ল। কলরব তখনও হাসছে। কায়েব কর্কশ কণ্ঠে বলল, নির্লজ্জ কথাকার। কলরব গাল ডলতে ডলতে ফুস করে শ্বাস ফেলে বলল, জানি, উফ, গালটা একদম টনটন করছে। কেউ ভাবে মারে? আমার সুন্দর ফেসটা যদি নষ্ট হয়ে যেত। ইচ্ছে তো করছে তোর গলা টিপে ধরতে। শ্বাস থাকলে দিয়ে দেখ না। কলরব আবারও উস্কে দিল তাকে। কায়েব আর কোনো উত্তর দিল না। সে চোখ জোড়া বুঝে আকাশের দিকে মুখ করে শুয়ে রইল। একটু আগেই হয়তো এক পশলা বৃষ্টি
হয়ে গেছে। রাস্তার ভেজা ফ্রিজ থেকে এক ধরনের সোদা গন্ধ আর শীতল ফ্রিজ বরাবর শিরশির করে উঠছেন। তবে আশ্চর্যজনকভাবে এই মারপিটের পর কাইফের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। ঠোঁটের ভাঁকুনে একটা জ্বলুনি অনুভব করে হাত দিতেই দেখলো আঙ্গুলে কাচ্ছার রক্ত। কলরব সেদিকে এক পলক তাকিয়ে টিপ্পনি কেটে বলল, কেটে গেছে নাকি? বাহ, এই অবস্থায় তোকে যা লাগছে না, একদম রাজপুত্তর। কাইফ বিরক্তিতেও মুখ ফিরিয়ে নিয়ে বলল, নিজের মুখটা একবার আয়নায় দেখেছিস? পুরো জোকারের মতো দেখাচ্ছে তোকে। কলরব হালকা করে হাসলো। একটু আগেও বুকের ভেতর যে অস্থিরতার জ্বর বইছিল, এখন তো অনেকটা থিতিয়ে এসেছে। সে বেশ সহজ গলায় নিচু স্বরে বলল, আই এম সরি ভাই। কাইফ উদাসীনভাবে জবাব দিল, ইটস ওকে। কলরব এবার যেন একটু আহত হলো। বিষণ্ণ গলায় শুধালো, এত সহজে ওকে বলে দিচ্ছিস কেন? তোর কি একটুও কষ্ট হয় না? তুই কি আর নিজানাকে চাস না? মানুষ কিভাবে এত তাড়াতাড়ি সব ভুলে যায়? ওকে ঘৃণা করার তো কোনো কারণ নেই। ওর তো কোনো দোষ ছিল না। মেয়েটা তো তোকে ডিজার্ভ করে। আমার মনে হয় তোকে পছন্দও করতো। তবে বিতুর ডিম তো মায়ের মুখের উপর কিছু বলতে পারে না, বাধ্য হয়ে বিয়েটা করেছে। কাইফ খুব শান্ত গলায় বলল, ও বিবাহিত। কলরব তাচ্ছিল্য হেসে বলল, তাতে কি হয়েছে? অন্য কারোর সাথে সংসার করছে বলেই কি তাকে ঘৃণা করতে হবে? যাকে ভালো যাকে মানুষ ভালোবাসে তাকে তো সব অবস্থাতেই ভালোবাসে। সে যদি দূষিতও হয় তাতেও তো যায় আসার কথা না। তাতে কি ভালোবাসা কমে যাওয়ার কথা? কায়েফের হাতের মুষ্টি শক্ত হয়ে এলো। চোয়াল শক্ত করে বলল, কে বলল তোকে যে আমি ওকে ঘৃণা করি? ও যদি অন্যের বাচ্চার মাও হতো, আমার ভালোবাসায় এক চুলো কমতি আসতো না। সত্যি বলতে, নিজানার বিয়ে তোর সাথে না হয়ে যদি অন্য কারোর সাথে হতো, তবে ওর স্বামীকে খুন করে হলেও আমি ওকে ছিনিয়ে নিতাম। আই রিপিট, জাস্ট ছিনিয়ে নিতাম। খুব ভালোবাসি ওকে, অনেক বছর ধরে যত্ন করে ভালোবেসেছি। আমার খুব শখেরও। ওর জন্য নিজে যেখানে খুন হতে পারি সেখানে দুই একটা খুন করা কোনো বিষয় না। কলরব মজা করে বলল, তাহলে আমাকে মারবি না কেন? কায়েব এবার শোয়া থেকে উঠে বসলো। আমাকে এখন ফিরতে হবে। ভাইয়া ফোন করেছিল, নিজানাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু ওই এই বাড়িতে ফিরতে একদম রাজি হয়নি। ভাইয়া কলরব ও নাকি খুব কাঁদছিল। ভাইয়া বলল ও নাকি খুব কাঁদছিল। আপাতত ওকে পুকুর বাড়িতে রেখে আসা হয়েছে। চাচ্চু এখন প্রচণ্ড রেগে আছেন। তুই বরং কয়েকটা দিন বাইরে থাক, পরিস্থিতি একটু ঠান্ডা হলে ফিরিস। কলরব শোয়া থেকে উঠে বসে দাঁত বের করে হাসলো। বলল, আব্বু তো বলে দিয়েছে বউ ছাড়া বাড়ি ফেরা নিষেধ। কায়েফ এক পলক ওর দিকে তাকালো। কলরবের ঠোঁটের এক ফাঁসটা ফুলে গেছে, ফর্সা মুখটা লাল হয়ে আছে, দেখতে কিঞ্চিত অদ্ভুত লাগছে। কায়েফের কেন যেন হাসি পেল, তবুও নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, বিয়ে যখন করেছিস তখন ওকে ভালো রাখার দায়িত্বটাও তোর। তোর প্রতি আমার কোনো রাগ নেই। যা আমাদের ভাগ্যে ছিল তাই হয়েছে। শান্তিতে সংসার কর, শুধু ওকে কখনো কষ্ট দিস না। ওর চোখের পানি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। কলরবের বুকের ভেতরটা আচমকা এক তীব্র যন্ত্রণার মোচড় দিয়ে উঠল। শরীরের শিরা উপশিরায় যেন বিষাক্ত কোনো স্রোত বয়ে গেল নিমিষে। কম্পিত গলায় বলল, তাহলে এসব কেন বলছিস কায়েফ? তুই তো সব জানিস। তুই তো জানিস ওর সাথে আমার সম্পর্কটা ঠিক কেমন। কায়েফ হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। নির্লিপ্ত গলায় বলল, আমি আর নতুন করে কিছু জানতে চাই না। তুই এসব কেন বলছিস? আমি যদি বলি ওকে আমাকে দিয়ে দে, তুই কি দিতে পারবি? পারবি না, তাই এসব কথার মানে হয় না। আমি তো বললাম তোর উপর রাগ নেই। আর যদি আমার কথা বলি, তাহলে সময় যত ক্ষতের ওপর প্রলেপ দিয়ে দেয়, হয়তো কিছুদিন পরে এই কষ্টটা থাকবে না। অনেক রাত হয়েছে, এখন কোনো বন্ধুর বাসায় চলে যা। আর সকালে একবার ফুফুদের বাসায় গিয়ে নিজেনার কাছে ক্ষমা চেয়ে সব মিটিয়ে নিস। জীবনটা কোনো ছেলে খেলা নয়। কলরব কিছু একটা বলতে চেয়েও পারল না। কথাগুলোর গলার কাছে এসে আটকে গেল। সে অপলক দৃষ্টিতে চেয়ে রইল কায়েফের দিকে। কায়েফ ততক্ষণে দ্রুত পায়ে অনেকটা পথ পেরিয়ে গেছে। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কলরব একটা দীর্ঘশ্বাস ফেলল। আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, শালা, সব কত মহান, খালি আমি
কাব্যকে গেট থেকেই বিদায় করে দিল নিজানা। কাব্য আর বাড়তি জোরাজুরি করেনি, কারণ সে জানতো ভেতরে গেলে তাকে অপ্রীতিকর সব প্রশ্নের সম্মুখীন হতে হবে। আন্তাসা আর নওয়াজ চৌধুরীর প্রশ্নের কোনো সদুত্তর তার কাছে নেই। পুরোটা পথ সে নিজানার মুখ থেকে কিছু শোনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মেয়েটা পুরোটা সময় পাথরের মূর্তির মতো নিথর হয়ে বসেছিল, আর অবিরত তার চিবুক বেয়ে ঘুরিয়ে পড়েছিল নাজার। নিশুতি রাতে কলিং বেলের শব্দ শুনে কেউ সাড়া দিল না। বাড়ির পুরনো দারোয়ান লোকটা নিজানার সাথে এসেছে। সে কুণ্ঠিত স্বরে বলল, আপুমনি, আমি কি স্যার বা ম্যাডামকে ফোন দেব? ওনারা বোধ হয়ে ঘুমিয়ে পড়েছেন। নিজানা শুধু মাথা নেড়ে সায় দিল। কিছুক্ষণ পর দরজা খুলে আন্তাসা। পেছনেও চিন্তিত মুখে নওয়াজ চৌধুরী। এই অসময়ে মেয়েকে দেখে তারা যেন অবাক হলেন। তার চেয়েও বেশি বিচলিত হলেন তার বিধ্বস্ত চেহারা দেখে। আন্তাসা মেয়ের হাত ধরে প্রায় চিৎকার করে উঠলেন, বেবি, কি হয়েছে তোমার? তুমি এই মাঝরাতে একা কেন? তোমার সাথে কি কেউ আসেনি? নিজানা নির্জে ভাঙা গলায় পাল্টা প্রশ্ন করলো, কেন? এখন কি নিজের বাড়িতে আসা মানে দিনক্ষণ ঠিক করে অনুমতি নিয়ে আসতে হবে? মেয়ের এমন রুক্ষ জবাবে আন্তাসা চমকে উঠলেন। নওয়াজ চৌধুরী পরিস্থিতি সামাল দিতে নরম সুরে বললেন, না না সোনা, তা কেন হবে? এসো, ভিতরে এসো। নিজানা আর কোনো বাক্য ব্যয় করল না। দ্রুত পায়ে ঘরের ভেতরে ঢুকে সে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। আন্তাসা পেছন থেকে ডাকলেন, তুমি কোথায় যাচ্ছ নিজানা? নিজানা কোনো উত্তর দিল না। এক প্রকার দূরে নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। দরজায় ফিট ঠেকিয়ে মেঝের উপর বসে পড়ল। চোখ দুটো বন্ধ করতে কলরবে সে স্বীকারোক্তি কানে বাজতে শুরু করলো। এক অসহ্য অস্থিরতা তাকে যেন গ্রাস করে নিল মুহূর্তে। উঠে দাঁড়িয়ে ঘরের ফুলদানি, বইপত্র আর যা কিছু সামনে পেলে সব লণ্ডভণ্ড করে দিল। এক সময় ক্লান্তিতে শরীর ভেঙে এলো তার। বিছানায় দপ করে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। কলরব কিভাবে পারলো তাকে এভাবে ঠকাতে? নিজানা তো ভেবেছিল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। হয়তো এভাবেই তাদের মাঝে একটা সুন্দর বন্ধন গড়ে উঠবে, কিন্তু সবটাই ছিল মরীচিকা। কলরব একটুও পাল্টায়নি। সে কারণে হয়তো অবলীলায় তাকে এড়িয়ে চলে, কথায় কথায় ডিভোর্সের কথা বলে, আর সে বোকার মতো কত অপমান নিয়ে আশাই বেঁচেছে। তীব্র যন্ত্রণায় নিজানার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, বুকের ভেতরটা যেন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ভীষণ। নিচতলা থেকে নওয়াজ চৌধুরী আর আন্তাচার উচ্চকণ্ঠ ভেসে আসছে। মেয়েকে এমন অবস্থা দেখে তারা নিজেদের মাঝেই বিবাদে জড়িয়ে পড়েছেন। কিন্তু নিজানা এখন এসবের ঊর্ধ্বে। সে শুধু এক গভীর শূন্যতার মাঝে ডুবে যাচ্ছে। পূর্বাকাশে বড় সূর্য রক্তিম আভা ছড়াচ্ছে। গতকালের মেঘলা আকাশের গুমট ভাব কেটে গিয়েছে। চারপাশ জলমূলে রোদে উদ্ভাসিত, বাগানের পাখিদের কলকাকলিতে মুখরিত। নিদ্রাভঙ্গ হতেই দিয়ে দেখল সে তার পৃথিবীর সবচেয়ে প্রিয় দুই মানুষের সাথে শুয়ে আছে। নবনী তার পাশে, তার ওপাশে দিব্য। শোয়া থেকে উঠে বসতে ওর ডাকর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে কি স্বপ্ন দেখছে? দু হাতে চোখ কস্তিল নিয়ে আবারও তাকালো না, স্বপ্ন নয়। ওর ছোট্ট ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মুখটা খুশিতে ঝলমল করে উঠল। নবনীর মুখের উপর এলোমেলো কিছু চুল এসে পড়েছিল দিয়ে খুব সাবধানে কোমল স্পর্শ চোখগুলো সরিয়ে দিয়ে নবনীর মুখের উপর ঝুঁকে পড়ল। আলতো করে চুমু খেলো গেল। একবার চুমু দিয়ে তৃপ্ত হলো না। একটু হেসে আবারও আদর করলো। ঘুমের ঘুরেই নবনীর মুখটা একটু কুঁচকে নিল। তা দেখে দিয়ে বেশ আনন্দিত হলো। সে আবারও নবনীর গালে ঠোঁট ছোঁয়ালো। দিব্যর ঘুম ততক্ষণে ভেঙে গেল। মেয়ের এই অদ্ভুত সুন্দর কাণ্ড দেখে সে মৃদু হেসে ফিসফিসিয়ে বলল, কি চলছে এখানে মা? দিয়ে চমকে উঠে বাবার দিকে চাইলো। একগাল হেসে বলল, পাপা গুড মর্নিং। গুড মর্নিং সোনা, কিন্তু তুমি কি করেছিলে? দিয়ে তর্জনী দিয়ে নবনীকে দেখিয়ে আদুরো গলায় বলল, দেখো পাপা, ঘুমিয়ে থাকা মাম্মাকে কত প্রিটি লাগছে, কত শান্ত, তাই দিয়ে ওকে আদর করে দিচ্ছে। ঘুমিয়ে থাকলে মাম্মা কত ভালো, আর রেগে থাকলে মাম্মা একদম পাছা। ততক্ষণে নবনী পুরোপুরি জেগে উঠেছে। বাবা মেয়ের এই কথোপকথন তার কানে গেছে অস্পষ্ট। দিয়াকে এরকম কাছুমাছু হয়ে বসে থাকতে দেখে পাহাড় সমান অপরাধবোধ চেপে বসলো নবনীর মনে। শোয়া থেকে উঠে বসলো। দিয়া তাকে দেখছে। সে কিছু বলার সুযোগ পাওয়ার আগে দিয়া খাট থেকে নেমে নিচে দাঁড়ালো।
নিজের ছোট্ট দু হাতে নিজের দু কান শক্ত করে ধরল সে। ছলছল চোখে সে ধরা গলায় বলল, সরি মাম্মা, দিয়ার কোনো দিন দুষ্টুমি করবে না। তুমি প্লিজ প্লিজ আর রাগ করে থেকো না। তুমি রাগলে দিয়ার খুব কষ্ট হয়। দিয়ে খুব খুব সরি। এখন কি আমাকে কোলে নেবে, আদর করবে? দিয়ে কি কান ধরে উঠবোস করে দেখাবে মাম্মা? নবনীর বুকটা মোচড় দিয়ে উঠল। সহস্র কাঁটা এসে বিঁধল যেন সেখানে। চোখের কার্নিশ বেয়ে নোনার জল গড়িয়ে পড়ল। দিয়ে সত্যি সত্যি উঠবোস করতে উদ্যত হতে নবনী বিদ্যুৎ বেগে খাট থেকে নেমে ওকে দুই বাহুতে আগলে নিল। বুকের মধ্যে পিষে ধরে ডুকরে কেঁদে উঠল নবনী। মেয়ের মাথায় মুখ গুজে অস্ফুট স্বরে বলতে লাগলো, না না শোনা, একদম না। মাম্মার উপরে একটুও রেগে নেই। মাম্মাকে ক্ষমা করে দাও শোনা, আমি বড্ড পাছা। আই এম সরি সোনা, সো সরি সরি। নবনী কান্নার বেগ আরও বেড়ে গেল। হাউমাউ করে কাঁদতে লাগলো। গতকালের সেই কঠোরতার নিজের আচরণের কথা মনে পড়তেই তার তীব্র ঘৃণা আর রাগ হচ্ছিল নিজের উপর। দিব্য অপ্রস্তুত হয়ে এদিক সেদিক তাকিয়ে নিচু স্বরে বলল, নবনী, এখন বাচ্চাদের মতো কান্নাকাটি করো না তো। তোমার মা এখনই চলে আসবে। সবাই কি ভাববে বলো তো? প্লিজ স্টপ। নবনীর মেজাজটা এবার সত্যি খিটখিটে হয়ে উঠল। এই লোকটার কাছে আবেগের যেন কোনো মূল্যই নেই। এই অবস্থায় সে যুক্তির কথা বলছে। নবনী নিজের কান্না তোর সামলাতে না পেরে দিয়ার কপালে, গালে আর সারা মুখে অজস্র চুমু খেতে লাগলো। দিয়ে তার ছোট্ট হাত দিয়ে নবনীর চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কেঁদো না মাম্মা, আমি পাপ্পাকে খুব বকে দিব দেখো। দিব্য অসহায় ভঙ্গিতে মেয়ের দিকে তাকিয়ে কৃত্রিম আক্ষেপে সুরে বলল, সব দোষ কি আমার? আমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? এমনিতে মাম্মাকে এত এত আদর করা হচ্ছে, অথচ আমার বাগে তো কিছুই জুটল না। নবনী বেজা চোখে একবার দিব্যর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হিংসুটে একটা লোক। দিব্য হতাশ গলায় বলল, হ্যাঁ, তুমি তো বড্ড দয়াবান। মেয়ে তার বাবার কথা জানতে চেয়েছে বলে তুমি তাকে ডিভোর্স দিতে চাচ্ছিলে। আর শোনো, মনের কথা কেউ এত আস্তে বলে না। কি আমরা কেউ শুনিনি? নবনী লজ্জিত হয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। দিয়ে বলল, মাম্মা, ওয়াশরুমে যাব। নবনী তৎক্ষণাৎ ওকে কোলে তুলে নিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা চলো শোনান, চলো। ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই দিব্য ঠোঁটের কোণে এক সিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। বুক ভরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ারও করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।